দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস। ছিনতাই চাঁদাবাজি হচ্ছে এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে, আবার ছাড়া পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরে করতেছে। তো আমরা চেষ্টা করতেছি এটা যে যতভাবে হোক কমায় আনার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে ত্যাগের সঙ্গে বেইমানি করা হবে বললেন আমির খসরু। সংস্কার কমিশনের একাধিক সুপারিশ নিয়ে সিইসির আপত্তি। পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণ পেয়েছে দুদক। সরকারি অর্থ আত্মসাৎ নিয়ে অনুসন্ধান শুরু। এবার ব্রিটিশ এমপির পদ থেকে টিউলিপের পদত্যাগ দাবি বিরোধী দলের। ব্যবসায়ী নাসির উদ্দিনকে হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। আগামী 20 মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য। শুধু সিঙ্গেল টিকেটে 90,000, 95, 1,85,000 এরকম লাগে। মধ্যবিত্ত ছেলেরা যায়, নয়তো নিরীহ ছেলেরা যায়, ওদের অনেক সমস্যা হয়। আকাশপথের ভাড়ায় নৈরাজ্য। মধ্যপ্রাচ্য রুটে 3 মাসে বেড়েছে 40,000 টাকা। বিপাকে প্রবাসী ও ওমরা যাত্রীরা। টিকিট কালোবাজারির সিন্ডিকেট ভাঙার দাবি। আগস্টের পর চুরি ছিনতাই বেড়েছে স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা উদ্বোধন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যেসব শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বাইরে আছে তাদের আবার আইনের আওতায় আনা হবে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 5 আগস্ট জেল ভেঙে পালানো আসামিদের মধ্যে এখনও 700 জনের মতো পলাতক আছে, যাদের ধরতে অভিযান অব্যাহত আছে। এটার মাধ্যমে যে কোনো বন্দির আত্মীয় স্বজন এই সংবাদগুলি নিতে পারবেন। এই হটলাইনটা সবসময় খোলা থাকবে। জুলাই অগাস্টের বিপ্লবে যারা আহত হয়েছে আমরা তাদের থেকে এখানে এমপ্লয়মেন্ট দেওয়ার চেষ্টা করব। প্রায় 700-এর মতো এখনও বাইরে রয়ে গেছে, আর যারা ছিল তাদের সবাইকে আবার বন্দি করে কারাগারে রাখা হয়েছে। ছিনতাই চাঁদাবাজি হচ্ছে এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে, আবার ছাড়া পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরে করতেছে। এটা সত্যি কথা। তা আমরা চেষ্টা করতেছি এটা যে যতভাবে হোক কমায় আনার জন্য। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। আলাদা এক অনুষ্ঠানে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সরকার কিংস পার্টি তৈরি করলে জনগণ মেনে নেবে না। সংস্কার ও নির্বাচনের মাঝে নতুন করে আলোচনায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রসঙ্গ। এ নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা যুক্তিতর্ক। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা থাকলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। ভোট ছাড়া ভিন্ন কিছু চিন্তা করলে অন্তর্বর্তী সরকার বড় ভুল করবে বলেও মন্তব্য করেন তিনি। যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার সময় একটা নিরপেক্ষ সরকার, তারা নিরপেক্ষভাবে যে আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন যাতে কারো মনে না জাগে। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলাদা আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারের নিরপেক্ষতা জরুরি, তারা কিংস পার্টি তৈরি করলে জনগণ মেনে নেবে না। এই সরকারের প্রতি একটা জিনিস আমাদের বলতেই হয়, এই সরকারের অধিকাংশ সদস্যের মধ্যে, অধিকাংশ উপদেষ্টাদের মধ্যে তারা কিন্তু এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করেন না। আপনাদের যে নূতন দল করতে যাচ্ছেন ক্ষমতা থেকে বেরিয়ে আসে দলটা করেন। কারণ ক্ষমতায় থাকলে আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে
তখন দেশের মানুষ অসন্তুষ্ট হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম সরকারের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হবে নিরপেক্ষতা। তারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন। এখানে বসে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না। বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাব দেয় তরুণ উপদেষ্টাদের কঠোর সমালোচনাও করেন দলটির নেতারা। বিভেদ তৈরি না করে সবাইকে ঐক্যের পথে হাঁটার আহ্বান জানান তারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বেশ কিছু প্রস্তাবে ইসির স্বাধীনতা খর্ব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে RFED টক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা জানান। বলেন, ডিসেম্বরে ভোট করতে হলে অক্টোবরের আগেই সংস্কারের সব কাজ শেষ করতে হবে। এদিকে রংপুরে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, হারানো নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনা এবারের ভোটে প্রধান চ্যালেঞ্জ। রোববার সকালে আগারগাঁ নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন RFED আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। চলমান সংস্কার, সীমানা পুনর্নির্ধারণ, নতুন দল নিবন্ধন সহ নানা বিষয়ে প্রশ্নের জবাব দেন তিনি। ভোটার রেজিস্ট্রেশন পারপাসে বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে সারা দেশে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে সংস্কার কমিশনের সুপারিশের বেশ কয়েকটি দিক তুলে ধরে আপত্তি জানান সিএসি। বলেন, এতে স্বাধীনতা খর্ব হতে পারে ইসির। অনেকগুলো সুপারিশ আছে যেগুলো ইনকর্পোরেট করলে, অ্যাকসেপ্টেড হলে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে, নো ডাউট অ্যাবাউট ইট। যেমন আমাকে যদি পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে যেতে হয়, তাহলে আমার স্বাধীনতা থাকবে কোথায়? সিএসি বলেন, ডিসেম্বরে ভোট করতে হলে অক্টোবরের আগেই সংস্কারের সব কাজ শেষ করতে হবে। আইন কানুন বিধি বিধান এগুলা দ্রুত ফিক্স করে আমাকে কাজগুলা সমাধান করে, যাতে অক্টোবরের মধ্যে, যদি মানে ডিসেম্বরে যদি ইলেকশন হতে হয়, আমি সেটাই বলছি, হতে হয়, তাহলে অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি, সেরকম ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে সিএসি সাফ উত্তর, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। এই আওয়ামী লীগ নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে, তো উই আর অলসো ওয়েটিং টু সি হাউ দি পলিটিক্যাল ডিবেট ইজ গোইং টু বি রিজলভড। এদিকে রংপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, এবারের নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ হবে হারানো নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনা। যে আমাদের সবার ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে এবং সেটার একমাত্র উপায় হচ্ছে সুষ্ঠু নির্বাচন, এবং আমি নিশ্চিত সবাই এটা করতে বদ্ধপরিকর। পলিটিক্যাল গভর্নমেন্টের কোনো প্রভাবও নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে না। আর বর্তমান নির্বাচন কমিশনের অধীনে যা যা করা প্রয়োজন তাই করা হবে, যাতে করে সবাই সমভাবে সবার দিকে তাকান। বিগত সময়ে প্রিজাইডিং ও পোলিং অফিসাররা ঠিকভাবে কাজ করতে পারেনি দাবি করে তিনি জানান, এবার দায়িত্ব দেওয়া হবে নিরপেক্ষদের। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এদিকে সূচনা ফাউন্ডেশনের নামে রাষ্ট্রের অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের ওপর অবৈধ প্রভাব খাটিয়ে ফাউন্ডেশনকে করমুক্ত করিয়ে নেয় সাইমা। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিস্টিক সেল ব্যবহার করে ভুয়া প্রকল্পের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি পূর্বাঞ্চলে 10 কাঠা প্লট জালিয়াতির ঘটনায় পুতুলের বিরুদ্ধে মামলা করে দুদক। এছাড়া যোগ্যতা না থাকা সত্ত্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে সাইমান নিয়োগে শেখ হাসিনার প্রভাব খাটানোর অভিযোগও অনুসন্ধান করছে সংস্থাটি। ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে এবার এমপি পদ ছাড়ার জন্য চাপ দিচ্ছে বিরোধীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, এ সপ্তাহের শুরুর দিকে টিউলিপের আসন হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটে তার পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। সোমবার পিটিশনের মাধ্যমে তাকে নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানানো হবে। এর আগে দুর্নীতির অভিযোগ ওঠার পর দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন টিউলিপ। তার বিরুদ্ধে বাংলাদেশে $500 কোটি তহবিল আত্মসাৎ এবং লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ আছে। যদিও এসব অস্বীকার করে মন্ত্রীদের নৈতিকতা পর্যালোচনা বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাসকে অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন টিউলিপ।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় চিত্রনায়িকা পরিমণি ও কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদ এ আদেশ দেন। আগামী 20 মার্চ সাক্ষ্য গ্রহণের দিনও ধার্য করেছেন আদালত। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানান, অসুস্থ থাকায় পরিমণি আদালতে হাজির হতে পারেননি। মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলায় অভিযোগ করেন 2021 সালের 8 জুন পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে তাকে মারধর, হত্যার হুমকি ও জিনিসপত্র ভাঙচুর করেন। চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর গ্রিন রোডের পানি ভবনে এক কর্মশালা শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। কমিশনগুলোর চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে সংস্কার প্রক্রিয়াকে স্বচ্ছতার সঙ্গে এগিয়ে নেওয়াকে সরকারের মূল কাজ উল্লেখ করেন রিজওয়ানা। বলেন, জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধকে উপেক্ষা করে কিছুই করা হবে না। নির্বাচন নিয়ে পরিকল্পনা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সে কথা জাতীয় পর্যায়ে ভাষণ দিয়ে জনগণকে সকলকে জানিয়েছেন। সম্প্রতি যে আন্তর্জাতিক সম্মেলনে গেছিলেন সেখানেও বলেছেন কোনো দল নির্বাচন করবে কি করবে না, কেমন করে রাজনীতির মাঠে ফিরবে বা ফিরবে না, সেটা সেই দলের উপর নির্ভর করে। এটার প্রক্রিয়া তো একটা সরকার বাতলিয়ে দিবে না। সংস্কার হওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা উপরে জোর দিতে হবে। সেই প্রক্রিয়াটা যেন স্বচ্ছ হয়, এটা যেন অন্তর্ভুক্তিমূলক হয়, এটা যেন সকলকে জানিয়ে হয়। সেটা যখন নিশ্চিত করা যাবে, দেখবেন এই অনেকগুলো প্রশ্নেরই কিন্তু উত্তর পাওয়া যাবে। আকাশপথের ভাড়ায় নৈরাজ্য চলছে। সপ্তাহে সপ্তাহে বাড়ছে টিকিটের দাম। বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলোর ভাড়া 3 মাসে বেড়েছে 30 থেকে 40 হাজার টাকা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ওমরাহ সহ সাধারণ যাত্রী ও প্রবাসীরা। সিন্ডিকেট ভাঙতে সরকারকে উদ্যোগ নেয়ার দাবি যাত্রীদের। টিকিট কালোবাজারি বন্ধে একই দাবি এজেন্সিগুলোর। এ খাতের নৈরাজ্যে নতুন করে হাওয়া লাগিয়েছে শুল্ক বাড়ানোর সিদ্ধান্তে, বলছেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। প্রবাসীরা যে কষ্ট করে বাইরে যায় সেটা সেই হিসাবে বিমান ভাড়া বা সরকারের সব কিছু একটা নিয়ন্ত্রণে রাখা উচিত। দেশ ছেড়ে বিদেশ পাড়ি। জুলাই আগস্ট পট পরিবর্তনের পর এসব প্রবাসীদের জন্য শাহজালাল বিমানবন্দরে নানা সুবিধা যোগ হলেও ধরাশায়ী হচ্ছেন টিকিট কিনতে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে কোনো রুটের টিকিট মূল্য শেষ 3 মাসে হয়েছে প্রায় দ্বিগুণ। বিদেশ যাওয়ার আগেই বাড়তি এই চাপ আর্থিক সংকটে ফেলেছে তাদের। গত কয়েক বছরের এই টিকিট কালোবাজারির মূলোচ্ছেদ চান রেমিটেন্স যোদ্ধারা। আসার সময় আমাদের 70,000 টাকার মতো আপ ডাউন টিকিট পাওয়া যায়, কিন্তু এখানে তো শুধু সিঙ্গেল টিকিটে 90,000, 95, 1,85,000 এরকম লাগে। মধ্যবিত্ত ছেলেরা যায়, নয়তো নিরীহ ছেলেরা যায়, ওদের অনেক সমস্যা হয়। সিন্ডিকেটে দৌড়াতে বেশি চাপে পড়েছে ওমরা যাত্রী ও সংশ্লিষ্ট এজেন্সিগুলো। কম খরচে ওমরা করতে চাওয়া যেমন অনিশ্চিত হয়ে পড়ছে, তেমনি প্যাকেজ তৈরি করতে গিয়ে অস্বস্তিতে এজেন্সি মালিকরা। বিগত সময়গুলোতে দেখেছি যে একটা সিন্ডিকেট, তো এখন বর্তমান সময় কেন সেই একই রকম সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছি আমরা তো আসলে বুঝতে পারছি না। এয়ারলাইন্সের পলিসি বা তাদের সফটওয়্যারটা ওইভাবে মেকানিজম করা যে সাপ্লাই যত কম হবে বা ডিমান্ড যত বাড়তে থাকবে তত টিকিটের প্রাইসগুলো বাড়তে থাকবে। জ্বালানি খরচ না বাড়লেও সৌদিগামী বিভিন্ন এয়ারলাইন্সের মার্চের টিকিটের দাম এখনই দাঁড়িয়েছে 95,000 থেকে 1,10,000 টাকা, যা 3 মাস আগেও ছিল 75 থেকে 80,000 টাকায়। আকাশপথের লাগামহীন ভাড়ায় যোগ হওয়া বাড়তি শুল্ক মরার ওপর খাড়ার ঘা হচ্ছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। সরকার নিজেই বাড়িয়ে দিচ্ছে, এক্সাইজ ডিউটি বসিয়েছে, ট্রাভেল ট্যাক্স বাড়িয়েছে, হ্যাঁ ডোমেস্টিকে 200 টাকার উপরে বেড়েছে, হ্যাঁ ইন্টারন্যাশনালে ক্ষেত্র ভেদে 25% পর্যন্ত বেড়েছে। সো এইটা তো অ্যাড আপ হচ্ছে টু দি টিকিট ফেয়ার। সো আমি একদিকে সরকার হয়ে আমি বলছি যে তোমরা ভাড়া কমাও, আবার অন্যদিকে আমি ভাড়া বাড়িয়ে দিচ্ছি। এইটাতে কি দাঁড়াচ্ছে? এটাতে তো একটা সম্পূর্ণ বৈপরীত্য দেখা যাচ্ছে। তথ্য বলছে ইতিহাদ সহ কিছু ফ্লাইট বন্ধ হয়েছে বাংলাদেশ থেকে, কিন্তু ভাড়া বাড়াচ্ছে মূলত কৃত্রিম সংকট সৃষ্টি করা গ্রুপ টিকিটিং। মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের পুঁজি করেই টিকিট কালোবাজারি সিন্ডিকেট গড়ে তুলেছে একটি চক্র। এ বিষয়ে যাত্রীদের বরাবরের মতো অভিযোগ এবং স্টেক হোল্ডারদের নানা পরামর্শ থাকা সত্ত্বেও কোনো পরিবর্তন মিলছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে না দেখলে টিকিট কালোবাজারি সিন্ডিকেট বন্ধ হবে না বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। যাত্রীর নাম, পাসপোর্ট ও ভিসা ছাড়া বাল্ক টিকিট বিক্রি ও মজুতের কারণে ফ্লাইটের ভাড়া বেড়ে যাচ্ছে 2 থেকে 3 গুণ। দ্রুত এই অবৈধ প্রক্রিয়া লাগাম টানা জরুরি বলে জানিয়েছেন ট্রাভেল এজেন্সিগুলোর সংগঠন আটাবের সভাপতি আব্দুস সালাম আরেফ। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে আটাব সভাপতি বলেন, বেশি লাভের আশায় এয়ারলাইন্সগুলো জনগণের ভোগান্তির কথা ভাবছে না। আগামী ফেব্রুয়ারি ও মার্চের বেশিরভাগ টিকিট কিভাবে ব্লক হলো সে প্রশ্নও তোলেন তিনি। অভিযোগ করেন, এয়ার টিকিট বিক্রির প্রক্রিয়ার মধ্যেই ঘাপলা আছে। এই সংকট সমাধানের দায়িত্ব সরকার ও ক্যাবের। ফেব্রুয়ারি মাস, মার্চ মাস সব এয়ারলাইন্স এইভাবে ব্লক করে ফেলছে। এই যে ব্লক করে ফেললো উইদাউট পাসপোর্ট, উইদাউট ডকুমেন্টস, কিসের বেসিসে তারা করলো? আপনি 10% বাড়াইতে পারেন, 20% বাড়াইতে পারেন, কিন্তু 300%, 400% বাড়াবেন, এইটা তো একেবারেই গ্রহণযোগ্য না। যেই বিক্রয় পলিসিতে এয়ারলাইন্সগুলো চলতেছে সেই পলিসির ভিতরেই ঘাপলা। সেই পলিসিটাকে কারেকশন করার দায়িত্ব হচ্ছে ক্যাবের বা সরকারের। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের কষ্ট হচ্ছে স্বীকার করে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, অনেক সংস্কারের কথা শোনা গেলেও সবার আগে অর্থনৈতিক সংস্কার জরুরি। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে উপদেষ্টা জানান, সরকার রাজস্ব আয়ের পাশাপাশি যৌক্তিক ব্যয় করতে চাইছে। সেমিনারে এনবিআর চেয়ারম্যান বলেন, দেশকে প্রত্যাশিত জায়গায় নিতে হলে ব্যবসায়ীদের শুল্ক ছাড় পাওয়ার প্রবণতা পরিহার করতে হবে। বাণিজ্যের ক্ষেত্রে কাস্টমস সেবায় হয়রানির অভিযোগ হরহামেশাই। এলডিসি থেকে উত্তরণের পথে হয়রানিমুক্ত সেবার পাশাপাশি আনতে হবে গতি, নিশ্চিত করতে হবে নিরাপদ বাণিজ্য। তাই এই সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পালিত হয় কাস্টমস দিবস। দিবসটি উপলক্ষে রোববার রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত সেমিনারে সংস্থাটির চেয়ারম্যান বলেন, আয়ের চেয়ে খরচ বেশি হওয়ায় দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করাই চ্যালেঞ্জ। তাই ব্যবসায়ীদের শুল্ক ছাড় পাওয়ার মানসিকতা কমাতে হবে। ব্যবসায়ীদের একটা টেন্ডেন্সি যে আমাদের ট্যাক্স এক্সেম্পশন না দিলে আমাদের বিজনেস গ্রো করবে না, এখান থেকে একটু বেরিয়ে আসতে হবে। আমাদেরকে ধীরে ধীরে ব্যালেন্স বাজেট করতে হবে। আপনাদের ট্যাক্সের টাকায় আমাদের বাজেট দিতে হবে। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, সরকার যৌক্তিকভাবে রাজস্ব আয়ের বিপরীতে যৌক্তিক ব্যয় করবে, তাই কর নিয়ে হয়রানির মুখে পড়বেন না ব্যবসায়ীরা। রাজস্ব সুযোগ সুবিধা দেবে তা আবার আপনাদের ব্যবসায়ীর দিকে অবলিগেশন আছে, তাদেরও কিছু দায়িত্ব পালন করতে হবে। আমাদের রাজস্ব আহরণ যদি যৌক্তিক হয় এবং ব্যয়টাও যৌক্তিক হয়, মানে আয় করে যাব তবে সরকার বা তার অন্যান্য আনুষঙ্গিক সংস্থাগুলো ব্যয় করতে থাকবে, সেটা কাম্য না। বাজার স্থিতিশীলতায় সব পক্ষের সহযোগিতা চাইলেও সম্প্রতি বিভিন্ন পণ্যে শুল্ক বাড়ানোর কারণ খোলাসা করতে চাইলেন না অর্থ উপদেষ্টা। আমি তো অনেক গানমন্দ খাচ্ছি, অর্থ সুযোগও খাই, ডেইলি তো এই ভ্যাট বাড়ানো কেন, ও বাড়ানো কেন, ভেতরের কাহিনী কি যে সেগুলো আমরা সবসময় বলি না। এই হচ্ছে না, ওই হচ্ছে না, ওই পেঁয়াজের দাম কমে গেছে, আলুর দাম কমে গেছে, চালের দাম অনেক বেড়ে গেছে। সব জিনিসের দাম একত্রে কমবে পৃথিবীর কোনো দেশে আমরা দেখিনি। আবার সব জিনিসের দাম বেড়ে যাবে সেটা আমরা আশা করি না। তবে এটা ঠিক জনগণের, ডেফিনেটলি জনগণের কিছুটা কষ্ট হচ্ছে। চলতি অর্থ বছরে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা, যার মধ্যে আমদানি ও সম্পূরক শুল্ক থেকে 1,13,000 কোটি টাকারও বেশি আসার কথা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশে সুলভ মূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে চায় চীন। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও আছে দেশটির। রোববার গাজীপুরে স্থানীয় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেয় চীনা রাষ্ট্রদূত। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। বলেন, চীন ও জামায়াত বাংলাদেশের মানুষদের পাশে ছিল, আছে এবং থাকবে। বাংলাদেশের উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ অংশীদার বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের উন্নয়নে চীন আমাদের অতি গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা চাই যে চীনের সাথে আমাদের ভাষাগত এই বন্ধন আরও সুদৃঢ় হবে, তাহলে আমাদের হৃদয়ের বন্ধনও আরও সুদৃঢ় হবে। চায়নার সরকার ইতিমধ্যেই বাংলাদেশে অনেকগুলো কল্যাণমূলক কাজের পদক্ষেপ নিয়েছেন। আমরা আশা করব চাইনিজ ভাষা শিক্ষার একটা উচ্চতর একাডেমি তারা এখানে গড়ে তুলবেন।
কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাদজোহর রূপগঞ্জের আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে জেনারেল শফিউল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর আর্মি কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 90 ঊর্ধ্ব শফিউল্লাহ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েডে জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়া সহ নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ছিলেন তিনি। দীর্ঘদিন চলাফেরা করতেন স্ট্রেচারে। আর মাত্র 5 দিন পর অসংখ্য গল্প কথার সমাহার নিয়ে আসছে অমর একুশে বইমেলা। নানা রঙে সেজে উঠছে সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণ। স্টল, প্যাভিলিয়ন নিয়ে প্রকাশকদের ব্যস্ততা কেমন চলছে জানিয়েছেন মার্জিয়া শ্রেয়া। ছোট বড় কাঠের টুকরো থেকে আস্ত বুকশেলফ, সাদা ককশিটে কয়েকবার করে পড়ছে রঙের প্রলেপ। বাঁশ কাঠের মেলবন্ধনে যে আকার দেয়া হয়েছে তাতে বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে কোনটি স্টল আর কোনটি প্যাভিলিয়ন। এই সব আয়োজন জানান দিচ্ছে প্রাণের মেলার জন্য অপেক্ষার প্রহর শেষ হচ্ছে সহসাই। দ্রুতলয়ে কাজ করছেন রং ও কাঠ মিস্ত্রিরা। সকাল থেকে রাত অবধি চলছে তাদের কর্মযজ্ঞ। লক্ষ্য জানুয়ারি শেষ না হতেই স্টল প্যাভিলিয়নকে চূড়ান্ত রূপ দেয়া। মালিক বলছে 1 তারিখের আগে হয়তো যত দ্রুত সম্ভব আমাদের কাজ শেষ করতে হবে। আমরা 3টে ডবল স্টোনের কাজ নিয়েছি, কাজ আর 2 দিন পর কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। রঙের কাজ আর 3 দিন লাগবে। বেশি বাকি নাই, কাজ পুটিং এর কাজ হয়ে গেছে, রঙের কাজ বাকি আর কি, ফিনিশিং এর কাজের প্রেসার একটু বেশি। সিলিং বাকি আছে, সাইনবোর্ড বাকি আছে, এই তো কাউন্টার করে ফেলছি। প্রকাশকরা ব্যস্ত সময় পার করলেও বাংলা একাডেমি থেকে নির্ধারিত নিয়ম কানুনের বেড়াজালে কিছুটা দোলাচলে আছেন প্রকাশকরা। বইমেলায় আমাদের স্টলের সেলফগুলো বানানো হয়েছে, রঙের কাজ চলছে, যথাসময়ে ইনশাআল্লাহ সবার কাজই হয়তো কমপ্লিট হবে। এই কাজগুলো সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত বিভিন্ন শ্রমিকরা কাজ করছে। বাংলা একাডেমি এবার যে নীতিমালা তৈরি হয়েছে সেখানে বলা হচ্ছে পেভিলিয়ন 4 পাশ বন্ধ থাকবে, 2 পাশে 2টা দরজা থাকবে। কিন্তু এরই মধ্যে আমি যা দেখতে পাচ্ছি অধিকাংশ পেভিলিয়ন যেগুলা অবকাঠামো তৈরি করেছে তারা 4 পাশ খোলা রেখেই অবকাঠামো তৈরি করছে। প্রকাশকদের শঙ্কার বিষয়টি জানানো হলে নিশ্চিত কোনো উত্তর পাওয়া যায়নি। দোকানগুলো স্বাধীনভাবে তাদের রুচি অনুযায়ী, নান্দনিক বোধ অনুযায়ী তারা সাজাচ্ছেন। সেখানে বাংলা একাডেমি বৈচিত্র্যে বিশ্বাস করে। প্রকাশকরা আমাদেরকে জানিয়েছেন যারা পেভিলিয়ন পেয়েছেন যে তারা খোলা রাখতে চান। বিষয়টি আমরা ভাবছি, কমিটিতে নিয়ে যাওয়া হবে এবং এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আর মাত্র 5 দিন, কাঠ, বাঁশ, রঙে ঘেরা এই প্রাঙ্গণে কথা, গল্প, আখ্যানের পসরা সাজানোর অপেক্ষায় প্রকাশকরা, আর বইপ্রেমীরা নতুন বইয়ের গন্ধ নেওয়ার প্রতীক্ষায়। সকল প্রতীক্ষার অবসান হোক। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা। কিনতে ডেনমার্কের প্রধানমন্ত্রীকে টেলিফোনে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কয়েকজন ইউরোপীয় কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস। কেন গ্রিনল্যান্ড বিক্রি করা হবে না সে বিষয়েও জেরা করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই গ্রিনল্যান্ড কিনে নেওয়ার হুঙ্কার দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়ার জন্য ডেনমার্কের প্রধানমন্ত্রীকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমান ও সাবেক ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এমন চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয় ট্রাম্প ফোনে ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে জোর জবরদস্তি করেন। কেন তিনি গ্রিনল্যান্ডকে বিক্রি করবেন না সে ব্যাপারে তাকে জেরা করেন। গ্রিনল্যান্ডের মালিকানার ইচ্ছা ছাড়াও ক্ষমতায় বসেই বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ প্রত্যাহার করে নেন তিনি। তবে শনিবার লাস ভেগাসে এক র্যালিতে পুনরায় WHO-তে যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানান তিনি। এই সময় তিনি জানান এই সংস্থায় 32 কোটি জনগণের দেশ যুক্তরাষ্ট্র $50 কোটি অনুদান দিচ্ছে, আর 140 কোটি জনগণের দেশ চীন মাত্র $3 কোটি 90 লাখ অনুদান দিচ্ছে। লাস ভেগাসের
র্যালিতে যুক্তরাষ্ট্রে $1 লাখ কোটি বিনিয়োগের জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানান ট্রাম্প। এর আগে ওয়াশিংটনে $60,000 কোটি বিনিয়োগের আশ্বাস দেয় রিয়াদ। সৌদি আরবের চেয়ে বহুগুণে বেশি তরল স্বর্ণ যুক্তরাষ্ট্রে আছে বলে দাবি ট্রাম্প। সৌদি আরবের মজুদে প্রচুর তরল স্বর্ণ আছে, আমাদের আরো বেশি আছে। আমাদের কাছে সৌদি আরবের চেয়ে বেশি আছে। অন্য যে কোনো দেশের চেয়ে আমরা অনেক বেশি পেয়েছি, তবে পরিবেশের কারণে এটি ব্যবহার করি না। এদিকে কোনো নোটিশ ছাড়াই গভীর রাতে কমপক্ষে 15 জন স্বাধীন পরিদর্শক জেনারেলকে বরখাস্ত করেন ট্রাম্প। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আইনের লঙ্ঘন বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। কেননা আইন অনুযায়ী সিনেট অনুমোদিত কোনো পরিদর্শক জেনারেলকে বরখাস্ত করার আগে কংগ্রেসকে 30 দিনের নোটিশ দিতে হবে। মালিহা সুরবার্দি, সময় সংবাদ। বিপিএল এর খবর। পারিশ্রমিক ইস্যুতে আবারও ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন দুর্বার রাজশাহী ক্রিকেটাররা। টাকা না পেলে সন্ধ্যায় রংপুরের বিপক্ষে ম্যাচ না খেলার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাট করছে সিলেট স্ট্রাইকার্স। এই মুহূর্তে মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বলছিলাম যে আসলে আজকে ম্যাচের শুরুতে যখন যুক্ত হয়েছিলাম তখনই বলছিলাম যে এই ম্যাচটাতে স্বাভাবিকভাবেই ফেভারিট হয়ে মাঠে নামবে ফরচুন বরিশাল, কারণ তারা তাদের যে নামে ভারের কথা বলি কিংবা বর্তমান পারফরমেন্সেরও কথা যদি বলি সেক্ষেত্রে যোজন যোজন এগিয়ে রয়েছে সিলেট থেকে, এবং কি সেটার প্রমাণ মাঠে দিয়েছে। 8 উইকেটের অলরেডি পতন হয়ে গেছে, 103 রান মাত্র আমরা যতটুকু সবশেষ জানতে পেরেছি। সেই জায়গা থেকে নিঃসন্দেহে বলা যায় যে ফরচুন বরিশালের ফেভারেই ম্যাচটা রয়েছে। তবে মাঠের ক্রিকেট ছাপিয়ে যেই আলোচনাটা বারবার আসছে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। সেটাই হচ্ছে দুর্বার রাজশাহীর কথা। যেই দুর্বার রাজশাহী আমরা সিলেট পর্বে এবং কি চট্টগ্রাম পর্বে দেখেছি, বিশেষ করে চট্টগ্রাম পর্বে বিষয়টি সবচেয়ে বেশি সামনে আসে। সেটি হচ্ছে ক্রিকেটাররা তাদের পারিশ্রমিক না পাওয়ায় তাদের যে প্র্যাকটিস, শিডিউল প্র্যাকটিস, সেটিকে আসলে বয়কট করেছিল। পরবর্তীতে বিসিবি সভাপতি ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে কথা বলেন, ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন, তাদের আর্থিক যে পাওনাগুলো রয়েছে সেগুলো পরিশোধের আশ্বাস দেন। সেই আশ্বাসে কিন্তু তারা চট্টগ্রাম পর্ব খেলেছে, এবং চট্টগ্রাম পর্বের পরে এখন ঢাকা পর্ব যখন এসেছে, আজকে রাজশাহীর ম্যাচ রয়েছে রংপুরের বিপক্ষে। সেই ম্যাচের আগে আরও একটি অপ্রীতিকর ঘটনা, সেটি হচ্ছে তারা যে হোটেলে অবস্থান করছিল, আগে ঢাকা পর্বে যে হোটেলে অবস্থান করছিল সেই হোটেলের পেমেন্ট পরিশোধ করতে না পারার কারণে আজকে গতকালকে এসে সেই হোটেলেই উঠেছিল, তবে তারা যে আশ্বাস দিয়েছিল যে আজকের মধ্যে পরিশোধ করে দেবে, সেটি না হওয়ার কারণে তারা হোটেল থেকে বলেছে যে আসলে এই হোটেল ছাড়ার জন্য। তাও এখন অনেক ক্ষুব্ধ এবং কি ক্ষোভের কথা শুনেছি ক্রিকেটারদের কাছ থেকে। এখন শেষ পর্যন্ত আজকের ম্যাচটাও না খেলার একটা আলটিমেটাম তারা দিয়েছে। সেটা আসলে দেখার বিষয় যে কত মানে এই ম্যাচে আসলে খেলতে আসে কিনা ক্রিকেটাররা। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মিরপুরে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে ত্যাগের সঙ্গে বেইমানি করা হবে বললেন আমির খসরু। কিংস পার্টি তৈরি করা হলে মানবে না দেশের মানুষ, দাবি হাফিজের। আগামী ডিসেম্বর থেকে পরবর্তী জুনের মধ্যে নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে জানালেন উপদেষ্টা রিজওয়ানা। সংস্কার কমিশনের একাধিক সুপারিশ নিয়ে সিইসির আপত্তি। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গেই থাকুন সময়।